আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের প্রথম মেডিকেল ভিত্তিক অনলাইন টেলিভিশন চ্যানেল রাজ টিভির নিয়মিত আয়োজন হেলথ কেয়ার প্রেজেন্ট সুস্থ অসুস্থ আপনার পাশে অনুষ্ঠানের ২৭তম পর্বে। আমাদের আজকের অনুষ্ঠানটি সায়েন্টিফিক পার্টনার বরাবরের মতোই হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং পাওয়ার্ড বাই ডারবিটিন অ্যান্ড ইনিটার। পুরো অনুষ্ঠান জুড়ে মডারেটর হিসেবে আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুন নাইম রোজ, সহকারী সার্জন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, গাজীপুর। দর্শক, মিষ্টি সে কি শুধুই মিষ্টি, নাকি মিষ্টি থেকে হতে পারে কোনো অনাসৃষ্টি? কি মনে হয় আপনাদের, মিষ্টি থেকে কি অনাসৃষ্টি হতে পারে? আপনারা নিশ্চয়ই কম বেশি সবাই জানেন যে মিষ্টির সাথে ডায়াবেটিস রোগটার একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে। ডায়াবেটিস রোগটার ব্যাপারে জানেন না এমন মানুষ আসলে এই যুগে পাওয়া দুষ্কর। আর এমন কোনো পরিবার নেই যে পরিবারে একজন হলেও ডায়াবেটিস রোগী নেই। ডায়াবেটিস রোগের ব্যাপারে আমাদের সবার কম বেশি ধারণা থাকলেও ডায়াবেটিস থেকে যে সকল জটিলতা সৃষ্টি হতে পারে তার ব্যাপারে আমাদের আসলে অজ্ঞতা রয়েছে। আমাদের এই জানার ঘাটতি দূর করার জন্যই হেলথ কেয়ার প্রেজেন্ট সুস্থ অসুস্থ আপনার পাশে অনুষ্ঠানে আমরা নিয়মিত আলোচনা করে থাকি ডায়াবেটিস সংক্রান্ত কিছু জটিলতা নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে কথা বলবো এমন একটি ডায়াবেটিস সংক্রান্ত জটিল রোগ নিয়ে। আমরা কথা বলবো আজকে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস নিয়ে। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডায়াবেটিস থেকে সৃষ্ট একটি সম্ভাব্য প্রাণঘাতী জটিলতা। 1886 সালে সর্বপ্রথম এই জটিলতার কথা বর্ণনা করা হয় এবং 1920 এর দশকে ইনসুলিন থেরাপির প্রচলন হওয়ার আগ পর্যন্ত বিশ্বের সকল স্থানে এবং সকল ক্ষেত্রেই এই জটিলতার আক্রান্তরা মৃত্যুবরণ করে। তবে বর্তমানে সময়োপযোগী এবং পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা যদি সময় মতো গ্রহণ করা হয় তাহলে এই মৃত্যু হার কমে 5%-এরও নিচে চলে আসে। এই নিশ্চয়ই আপনারা এই উপাত্ত থেকে দর্শক বুঝতে পেরেছেন যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস আসলে কতটা জটিল হতে পারে একজন ডায়াবেটিস রোগীর জন্য। প্রাণঘাতী এই জটিল সমস্যা নিয়ে কথা বলার জন্য এবং আপনাদেরকে সামান্য আপনাদের যেই জিজ্ঞাসা আছে সেই জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য আমরা আমাদের আজকের আয়োজনটি সাজিয়েছি এমন একটি বিষয় নিয়ে। এবং আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস কি, এর প্রতিকার ও সমাধান, এই বিষয়টি নিয়ে। এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে একজন স্বনামধন্য কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার যুক্ত আছেন, যাকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। দেশের স্বনামধন্য প্রথিতযশা একজন কিডনি রোগ বিশেষজ্ঞ আছেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, নোয়াখালী সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নেফ্রোলজি বিভাগ, ডাক্তার ফজলে এলাহি খান স্যার। স্যারের আরো একটি পরিচয় আছে, স্যার সভাপতি স্বাধীনতা চিকিৎসক পরিষদ, নোয়াখালী। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার পাশাপাশি আমি রাজ টিভি এবং হেলথ কেয়ারকে ধন্যবাদ দিতে চাই। আমাকে ধন্যবাদ স্যার। আমাদের এই অনুষ্ঠানটিতে একটু গ্যাপ সৃষ্টি হয়েছিল, আমরা কিছু আমার পার্সোনাল ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমরা আশা করি সামনের দিকে আমরা এই প্রোগ্রামটি চালিয়ে নিব এবং আমরা চেষ্টা করছি কিছু কিছু মানে গুরুত্বপূর্ণ কিছু ডিজিজ নিয়ে মানুষকে কিছু ধারণা দেওয়ার। তো আপনারা আশা করি দর্শক আমাদের সাথে থাকবেন। অবশ্যই স্যার, ধন্যবাদ। দর্শক, আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান সরাসরি কোনো প্রশ্নের মাধ্যমে এবং কোনো জিজ্ঞাসা থাকে আজকের এই বিষয়টি নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার নাম এবং বয়স উল্লেখ করে প্রাসঙ্গিক প্রশ্নটি করতে পারেন। আমরা অনুষ্ঠান জুড়ে আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদের যে সকল জিজ্ঞাসা আছে তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক, আপনারা যদি রাজ টিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানগুলোর আপডেট পেতে চান নিয়মিত, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের রাজ টিভির ইউটিউব চ্যানেলটি। চাইলে ভিজিট করতে পারেন www.rajtvbd.com এই ওয়েবসাইটটিতে। অবশ্যই আমাদের রাজ টিভির অফিসিয়াল ফেসবুক পেজটি লাইক করবেন এবং আজকের লাইভটি বেশি বেশি করে আপনার টাইমলাইন এবং পরিচিত গ্রুপগুলোতে শেয়ার করবেন,
যাতে আপনার পরিচিত জনেরাও আজকের অনুষ্ঠানটি দেখার মাধ্যমে উপকৃত হতে পারে। তো দর্শক, কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমরা আজকে ডায়াবেটিক কিটোসিস অ্যাসিডোসিস নিয়ে কথা বলবো স্যার। তো প্রথমেই আপনার কাছে জেনে নিতে চাইবো যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলতে আসলে কি বোঝায়। ধন্যবাদ। ডায়াবেটিক কিটোএসিডোসিস এটার নামেই বোঝা যাচ্ছে যে এখানে কিটোন যে আধিক্য হয় শরীরে, এবং এটার পরিবর্তিতে শরীরে একটি মেটাবলিক অ্যাসিডোসিস তৈরি হয়। এটি ডায়াবেটিসের একটি মানে একুট কমপ্লিকেশন, বা মানে হঠাৎ বলবো আমরা এটাকে, যে হঠাৎ করে ডায়াবেটিসের কিছু ইমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে এটি একটি, যেমন হাইপোগ্লাইসেমি কমা হতে পারে, আর এটি হলো হাইপারগ্লাইসেমিয়ার কারণে একটি সিচুয়েশন তৈরি হয় শরীরে। এটি খুবই একটি জীবন বা প্রাণঘাতী একটি কমপ্লিকেশন। বিশেষ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগীদের এটি হতে পারে। এটা টাইপ 1 রোগীদের বেশি হয়, টাইপ 2-রও হতে পারে। তো এটি একটি বলবো আমরা যে ডায়াবেটিসের আমরা কমপ্লিকেশনকে যখন ভাগ করি, কিছু একুট কমপ্লিকেশন আর একটি হলো ক্রনিক কমপ্লিকেশন। এটি হলো তাহলে হঠাৎ যে কমপ্লিকেশন গুলি হয় তার মধ্যে অন্যতম, এবং একটি খুবই মারাত্মক ধরনের কমপ্লিকেশন, যেটি আমরা পরবর্তীতে আমরা ব্যাখ্যা করব কি হচ্ছে এখানে। তো এটি এক কথায় বলতে গেলে সাধারণ দর্শকদের জন্য এটি একটি ডায়াবেটিসের একটি জটিল অবস্থা, যেখানে শরীরের মধ্যে অ্যাসিডোসিস তৈরি হয়, অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, কিটোন বডি বেড়ে যায়, বেড়ে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এবং এতে করে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে। জি স্যার। স্যার, এই যে আপনি বলছিলেন যে যাদের টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস তাদের ইতি হওয়ার ঝুঁকি বেশি থাকে, এছাড়া স্যার স্যার আর কারা আছে ঝুঁকির মধ্যে? হ্যাঁ, ধন্যবাদ। এটি যেটি আমরা বলেছিলাম যে এটি আসলে কিটোএসিডোসিস হচ্ছে যে যাদের আইদার অ্যাবসোলিউট ল্যাক অফ ইনসুলিন আছে, দ্যাট মিনস টাইপ 1, আর একটা হলো রিলেটিভ ল্যাক অফ ইনসুলিন, সেটা হলো টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমরা যেটিতে ইনসুলিন হয়তো আছে কিন্তু সেটি কাজ করতে পারছে না, কোনো না কোনো জায়গায় ইনসুলিনের সিক্রেশনের সমস্যা, অথবা সেটি যে রিসেপ্টরে কাজ করবে সেখানে সমস্যা, বা ইনসুলিন রেজিস্ট্যান্স যেটাকে আমরা বলি, সেসব কারণে মূলত টাইপ 1 টাইপ 2 এই দুই ধরনেরই হতে পারে, কিন্তু টাইপ 1 যাদের ওদের বেশি সম্ভাবনা, এবং যাদের মানে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস তাদেরই এটি হবে। কেউ যদি ডায়াবেটিস মানে ভালোভাবে নিয়ন্ত্রণে থাকে তাদের কিন্তু হবে না। এর পাশাপাশি কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যদি যেমন ইনফেকশন যদি কেউ থাকে শরীরে, যদি কোএক্সিস্টিং, যেমন ইউনাইটেক ইনফেকশন, রেসপিরেটরি ইনফেকশন, অথবা এনি টাইপ অফ ইনফেকশন, শরীরে যদি কোনো ইনফেকশন থাকে, এটা কিটোএসিডোসিসকে অ্যাগ্রাভেট করে। মানে একদিকে হলো আনকন্ট্রোল ব্লাড সুগার, পাশাপাশি যদি এনি টাইপ অফ ইনফেকশন থাকলে সেটা এটাকে প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, তাদেরই কিটোএসিডোসিস দেখা দেওয়ার সম্ভাবনা। এখানে কিন্তু ওরকম কোনো আলাদা কিছু রিস্ক নেই। 1 নম্বর কারণই হলো আনকন্ট্রোল ডায়াবেটিস, এটা টাইপ 1 হোক আর টাইপ 2 হোক। এর পাশাপাশি যদি শরীরে কোনো ইনফেকশন থাকে, তাদের মধ্যেই এই কিটোএসিডোসিস দেখা দেয়। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আপনার কথা সূত্র ধরে তাহলে আমরা বলতে পারি যে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসেও যারা আসলে ইনসুলিন ব্যবহার করেন, তারা যদি ঠিকভাবে ইনসুলিনটা সময় মতো না নেন বা ইনসুলিন ডোজ মিস হয়, সেক্ষেত্রে অনেক সময় গ্লুকোজ বেড়ে গিয়েও ডায়াবেটিস কিটোএসিডোসিস ডেভেলপ করতে পারে। এছাড়া স্যার আর কি কি কারণ থাকতে পারে? স্যার, আপনি ইনফেকশনের কথা বললেন, ইনসুলিনের যে ডেফিসিয়েন্সি সেটার কথা বললেন। এছাড়া কি স্যার আরো কোনো কারণ আছে কিনা ডায়াবেটিক কিটোএসিডোসিস ডেভেলপ করার ক্ষেত্রে? আমি একটু ব্যাখ্যা করি। আমাদের যে শরীরে যে ইনসুলিন, যে মানে অগ্ন্যাশয় থেকে বা প্যানক্রিয়াস থেকে ইনসুলিন রিলিজ হয়, সেটি আমরা বলেছি যে টাইপ 1-এ যদি একদম শরীরে ইনসুলিন না থাকে, আর টাইপ 2-তে যদি ইনসুলিন রিলিজে কোনো সমস্যা, যেমন যে টাইপ 2 যাদের কাদের হচ্ছে, যারা ওবেস, ওদের ক্ষেত্রে হচ্ছে মানে খুব অ্যাবডোমিনাল ওবেসিটি, ট্রাঙ্কাল ওবেসিটি যাদের। তো এই স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আমি। জি জি স্যার, প্লিজ কন্টিনিউ করেন। সরি, যান্ত্রিক গোলযোগের জন্য দুঃখ প্রকাশ করছি। তো যেটি আমি বলছিলাম যে
যখনই আমাদের শরীরে যখন ইনসুলিন থাকছে না, ইনসুলিন একটি অ্যানাবলিক হরমোন। ইনসুলিনের যে কাজ হচ্ছে আমাদের শরীরের ভিতরে যে কোষগুলি, ওগুলিতে আমাদের গ্লুকোজকে ঢুকানো, প্লাস গ্লুকোজ মেটাবলিজমে এটি হেল্প করে। আমাদের শরীরের সবকিছুর জন্য কিন্তু গ্লুকোজ প্রয়োজন, যে বিপাক প্রক্রিয়ার জন্য, শরীরের এনার্জি দেওয়ার জন্য, ব্রেন হতে শুরু করে সব ভাইটাল অর্গান সবখানে কিন্তু গ্লুকোজ হলো আমাদের ফুয়েল। কিন্তু যখন ইনসুলিনের কেউ ঘাটতি থাকে, অ্যাবসোলিউট অথবা রিলেটিভ ল্যাক থাকে, তখন গ্লুকোজকে সেল ফুয়েল হিসেবে ব্যবহার করতে পারে না। তখন সেক্ষেত্রে লিভারের ওখানে বিকল্পভাবে ফ্যাট ব্রেকডাউন হয়, যেটা আমরা এখন এই যেমন এই যে কিটো ডায়েটের কথা যে আসে, সেরকম লাইক এরকম যে শরীর তখন তার যখন গ্লুকোজ সেল পাচ্ছে না, তখন লিভারে জমাকৃত যে ফ্যাটটাকে ভেঙে সেখান থেকে কিটো অ্যাসিড তৈরি হয়, সেটাকে বডি ফুয়েল হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। কিন্তু তখন কিটোন বডি অনেক বেড়ে যায়, সেটি রক্তে জমা হয়, ইউরিন দিয়ে পাস করে, এবং ব্লাডে কিটোনেমিয়া হয়, ইউরিনে কিটোনিউরিয়া, ইউরিনের মাধ্যমে কিটোন বেড়ে যায়। এবং এই যে শরীরে কিটোনের আধিক্য, এটার কারণে তখন এটাকে, এখন এই কিটোন একটি অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করে, তখন আমরা এটাকে বলি ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। মানে কিটোন বডি ব্লাডে বেড়ে যাওয়ার কারণে এই যে সমস্যাটি হচ্ছে, মানে গ্লুকোজকে, ইনসুলিনের অভাবে গ্লুকোজকে ইউজ করতে না পারে শরীর বিকল্প ফুয়েল হিসাবে আমাদের ফ্যাটকে ব্রেক ডাউন করে কিটো অ্যাসিড, কিটোন বডি তৈরি করে। সেগুলি তখন শরীরের মধ্যে মাত্রাতিরিক্ত জমা হলে সেটা তখন কিটোনেমিয়া, কিটোনিউরিয়া এবং এই যে মেটাবলিক অ্যাসিডোসিস, ডায়াবেটিক কিটোসিস তৈরি করে। এটি হলো মূল মানে মানে মেকানিজম। মেকানিজম বলবো আমরা। এটি হলো মানে যে এটার মেকানিজম তৈরি হওয়ার মানে কিটো অ্যাসিডোসিস। আপনি খুব সহজ এবং সুন্দরভাবে বলছিলেন আমাদের দর্শকদের জন্য। তাই আপনি কিটো ডায়েটের কথা বলছিলেন, কথা প্রসঙ্গে আমাদের একজন দর্শক আছেন আমাদের সাথে, এই প্রসঙ্গে একটি প্রশ্ন করেছেন। যদিও স্যার ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস সম্পর্কিত না, তবে এই প্রশ্নটি নিতে চাচ্ছি। আমাদের সাথে আছেন মোহাম্মদ জহিরুল আলম। তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন যে স্যার, কিটো ডায়েট করলে কি কিটো অ্যাসিডোসিস হতে পারে কিনা? স্যার, শোনা যাচ্ছে আমাকে? দর্শক দুঃখিত, আমরা হয়তো সাময়িকভাবে আমাদের টেকনিক্যাল ত্রুটির কারণে একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। আশা করছি খুব শীঘ্রই স্যার আমাদের সাথে যুক্ত হবেন। আমরা আজকে কথা বলছি হেলথ কেয়ার প্রেজেন্ট সুস্থ হচ্ছে আপনার কাছে অনুষ্ঠানটি 27তম পর্বে। আমরা কথা বলছি ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস কি, এর প্রতিকার এবং সমাধান নিয়ে। আমাদের অনুষ্ঠানটি সায়েন্টিফিক পার্টনার হিসেবে আছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং পাওয়ার্ড বাই ডায়াবেটিস অ্যান্ড ইমিটার। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? পাচ্ছি। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আমরা কি প্রশ্ন নিয়েছিলাম, আমাদের একজন দর্শক জানতে চেয়েছিলেন যে কিটো ডায়েট করার ফলে কিটো অ্যাসিডোসিস হতে পারে কিনা। হ্যাঁ, ধন্যবাদ দর্শক আপনার মূল্যবান কোশ্চেনের জন্য। এটি হতে পারে যদি, মানে বিশেষ করে ডায়াবেটিক রোগীরা অনেক সময় যেটি হয় না বুঝে, কিটো ডায়েটের একটি প্রচলন এটা আরো আগে থেকেই ছিল, কিন্তু মানে একেবারে যে অনেক ক্ষেত্রে যে অনেকে টোটালি কার্বোহাইড্রেট বন্ধ করে দিয়ে অনলি যে ফ্যাট ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন কিন্তু এটি হতে পারে। তবে যারা ডায়াবেটিক রোগী, অনেক সময় যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট, ইনসুলিন বন্ধ করে দিয়ে এই ধরনের মানে কিটো ডায়েটের প্রতি যদি নির্ভরশীল হয়ে যায়, তাদের ক্ষেত্রে অবশ্যই মানে, কারণ যেহেতু সে হয়তো কিছুদিন গ্লুকোজ না খাওয়ার কারণে, কার্বোহাইড্রেট না খাওয়ার কারণে হয়তো তার ফর দ্য টাইম বিং তার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তার যখন ফ্যাট ব্রেকডাউন শুরু হবে, তখন কিন্তু তার কিন্তু কিটোসিস ডেভেলপ করার সম্ভাবনা থাকে। এটি ডিপেন্ড করবে, কারণ সব রোগের ক্ষেত্রে এটি কিন্তু মানে এই যে কিটো ডায়েট বা এগুলি কিন্তু যারা ওবেস বা ওদের ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে সীমিত আকারে সেটি হতে পারে, কিন্তু এই যারা মানে লিন এন্ড থিন, ইনসুলিন ডিপেন্ডেন্ট, ওদের ক্ষেত্রে কিন্তু এই কিটো ডায়েটের কিন্তু, যে আমরা শুধুমাত্র কিটো ডায়েটের উপর নির্ভরশীল হয়ে আমরা ডায়াবেটিস কন্ট্রোল করব, সেটি কিন্তু মারাত্মক ঝুঁকি মানে ডেকে আনতে পারে তার জীবনে। এরকম এমনটি করা যাবে না। অবশ্যই তাকে ডাক্তারের পরামর্শ, একজন ডায়াবেটোলজিস্ট অথবা এন্ডোক্রাইনোলজিস্ট অথবা ইন্টার্নিস্টের পরামর্শ নিয়ে এই কাজটি করতে হবে। এটি হয়তো আমাদের দেশে না, সারা বিশ্বেই এটি প্রচলন আছে কিটো ডায়েটের। তবে সেটি মানে ডায়েটিশিয়ান অথবা একজন সেই বিষয়ে বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে
করতে হবে। নিজেরা হয়তো অনলাইনে দেখে বা এগুলি করা যাবে, রুগী টু রুগী ভেরি করে। যেমন কেউ যদি রেনাল ফাংশন ইম্পেয়ার্ড থাকে সেক্ষেত্রে তো আরো ঝুঁকিপূর্ণ এই ধরনের এই যে কিটো ডায়েট, অথবা এই যে অনেক আমরা যেমন যেগুলিতে বলা হচ্ছে যে কার্বোহাইড্রেট বন্ধ করে দিয়ে প্রোটিন রিচ ডায়েট নেওয়া, কারণ আমরা জানি যে প্রোটিন কিডনির জন্য ক্ষতিকারক। তো সেক্ষেত্রে এইভাবে এটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করবে। তবে একদম যে সব কার্বোহাইড্রেট বাদ দিয়ে অ্যাবসুলেট যে ফ্যাট বা প্রোটিনের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, কারণ আমাদের একটি ব্যালেন্স ডায়েটের ইয়ার ভিতরে কিন্তু আমাদের কার্বোহাইড্রেটেরও প্রয়োজন আছে। তবে সেক্ষেত্রে আমরা যেটি বলা হচ্ছে যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমরা খাওয়ার চেষ্টা করবো, যেগুলি সহজেই যেন সুগার স্পাইক যে তৈরি করে, যেগুলি যেমন রিফাইন সুগার অথবা যেগুলি সুগার রিলেটেড যেসব মানে সিম্পল কার্বোহাইড্রেট যেগুলি সহজেই রক্তে যে সুগারের লেভেল বাড়িয়ে দেয়, তো সেই ধরনের সুগার বা কার্বোহাইড্রেট অ্যাভয়েড করে কমপ্লেক্স যেসব কার্বোহাইড্রেট আছে, লেগিউমস, তারপরে ভেজিটেবলস, তারপর বিভিন্ন ধরনের ফ্রুটস এর মাধ্যমে যে ধরনের বা তারপরে গ্রেইনস, হোল গ্রেইনস, বিভিন্ন ধরনের রাইস আছে, ব্রাউন রাইস, তারপর ব্রাউন হুইট মানে যে লাল আটা, এগুলির এই ধরনের কার্বোহাইড্রেট আমরা নিতে পারি, একদম কার্বোহাইড্রেট বন্ধ না করে। এগুলির কিন্তু লো গ্লাইসেমিক ইন্ডেক্স, যেই ধরনের কার্বোহাইড্রেট গুলির গ্লাইসেমিক ইন্ডেক্স কম, আমাদেরকে সেই ধরনের কার্বোহাইড্রেট নিতে হবে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটা যেন সহজে সুগার বাড়িয়ে ফেলতে মানে খুব দ্রুত যেন সুগার না বাড়ে। কারণ দ্রুত যদি আমাদের শরীরে সুগার বেড়ে যায়, সাথে সাথে ইনসুলিনের পরিমাণও বেড়ে যাবে, বডিতে হাইপার ইনসুলিনমিয়া হয়, তখন বিভিন্ন জটিলতা দেখা দেয়। ধন্যবাদ স্যার, খুব চমৎকার ভাবে আপনি ব্যাখ্যা করে বলেছেন। আর দর্শক আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি প্রাসঙ্গিক প্রশ্ন করার জন্য। স্যার আমাদের সাথে আছেন সুশান্ত কুমার, তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন, শ্রদ্ধেয় স্যারের কাছে আমার প্রশ্ন, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসে বয়সের কোনো তারতম্য আছে কিনা, নাকি যে কোনো বয়সে হতে পারে? ধন্যবাদ দর্শক মানে মূল্যবান কোশ্চেনের জন্য। বয়সের তারতম্য বলতে আমরা জানি যেহেতু সাধারণত যেহেতু টাইপ 1 ডায়াবেটিস এটি বেশি হয়, যাদের একদম মানে বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিসে যারা ইনসুলিন নিচ্ছে না বা ইনসুলিন অনেকদিন ধরে ইনসুলিন ব্যবহার বন্ধ করে দিয়েছে, একদম ওরা লিন এন্ড থিন ক্যাকেকটিক থাকে যারা, ওদের ক্ষেত্রে এটি বেশি। তাহলে সেক্ষেত্রে যেহেতু টাইপ 1 ডায়াবেটিস অল্প বয়সে হয়, সাধারণত আমরা বলি যে 30-এর নিচে, তো সেই জন্য অল্প বয়সের রোগীদেরই কিন্তু বেশি হয়। তবে যদি অধিক বয়সেও যদি টাইপ 2 ডায়াবেটিস কিন্তু সে প্রপারলি কন্ট্রোল করলো না, তাদেরও হতে পারে। তো এক্ষেত্রে এরকম কোনো ইয়া নাই যে এই বয়সেই হবে এরকম, কারণ এটি যেহেতু এটি জটিলতা, আমরা এটি কোনো আলাদা কিন্তু ডিজিজ না, এটি ডায়াবেটিস মেলাইটিসের একটি জটিলতা। তো এটার ক্ষেত্রে বয়স কিন্তু ফ্যাক্টর না, তবে যেহেতু টাইপ 1 এটি কমন, সেটি যেহেতু টাইপ 1 ডায়াবেটিস আমরা জানি অল্প বয়সে হয়, এই জন্য অল্প বয়সী রোগীদের ক্ষেত্রেই কিন্তু কিটোএসিডোসিস হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু যে কোনো বয়সেই হতে পারে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ সুশান্ত কুমার আপনাকে প্রশ্নটি করার জন্য। আমাদের সাথে আরো অনেক দর্শক যুক্ত আছেন। আমাদের সাথে আছেন এইচ কে খোকন, শাহাবুদ্দিন শিহাব, মোহাম্মদ সোহেল, নাসির রায়হান এবং সুশান্ত কুমার। তারা সকলেই আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন। আমাদেরকে কমেন্ট করার মাধ্যমে তারা তাদের মূল্যবান মতামত দিয়েছেন এবং আমাদের অনুষ্ঠানটি শুভকামনা জানিয়েছেন, স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও, আপনারা আমাদের সাথে আছেন, কমেন্ট করেছেন এবং আপনারা আশা করছি বেশি বেশি করে আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। আপনারাই আমাদের অনুষ্ঠানের অনুপ্রেরণা এবং আপনাদের জন্যই আমাদের রাজ টিভির সকল আয়োজন। দর্শক আপনারা দেখছেন রাজ টিভির নিয়মিত সম্প্রচারিত অনুষ্ঠান হেলথ কেয়ার প্রেজেন্ট, সুখে অসুখে আপনার পাশে অনুষ্ঠানটি, এবং আমাদের অনুষ্ঠানটি সায়েন্টিফিক পার্টনার হিসেবে আছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। স্যার আমরা কথা বলছিলাম ডায়াবেটিস কিটোএসিডোসিসের বিভিন্ন যে মেকানিজম সেটা নিয়ে, এবং আমরা অনেক দর্শকের প্রশ্ন নিয়েছিলাম। এই পর্যায়ে স্যার আমরা জানতে চাইবো যে কি কি লক্ষণ বা উপসর্গ নিয়ে আসলে এই রোগীরা প্রেজেন্ট করে। ধন্যবাদ। এখানে একটা কথা বলে রাখি যে 33% ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আনডায়াগনোজ, যেটি মানে দেখা গেলো যে তার ডায়াবেটিস আছে যে সেটিও জানে না, এরকম অনেক সময় ডিকে নিয়ে প্রেজেন্ট করতে পারে। মানে ফার্স্ট টাইম তার ডায়াবেটিস মানে ধরা পড়াটাই সূচনাই হলো যে এরকম সে ডিকে এর প্রেজেন্টেশন নিয়ে এসে আমরা যখন মানে ইনভেস্টিগেশন করতে যাব দেখা গেলো যে তার
ডায়াবেটিক কিটোসিডোসিস, মানে এট দ্য সেম টাইম তার ডায়াবেটিস মেলাইটাস এবং সাথে তার এই ধরনের একুট কমপ্লিকেশন নিয়েও আসতে পারে। তো ডিকে যেটি সাইন সিমটম যেটি কিছু প্রথম দিকে যেমন ইনিশিয়ালি কিছু নন স্পেসিফিক, যেমন ম্যালেজ, ফেটিক, উইকনেস, তারপরে ক্ষুধামন্দা ভাব, মানে অ্যানোরেক্সিয়া, নশিয়া, তা বমি বমি ভাব, তারপরে ভমিটিং হতে পারে। তারপরে যেটি হতে পারে রোগীর এই যে বুক ধড়ফড় করা, পালপিটেশন, তারপরে ঘন ঘন টেকিপনিয়া যেটা বলি, ঘন ঘন শ্বাস প্রশ্বাস, তারপরে রোগীর স্কিন কোল্ড ক্লামি, যেটা হাইপোথার্মিয়া হয়, এখানে স্কিন ইয়া হয়ে যেতে পারে, মানে যেহেতু এখানে মানে পার্সপিরেশন কমে যায় এবং এখানে হাইপোথার্মিয়া হয়, হাইপোথার্মিয়া হওয়ার কারণে কোল্ড ক্লামি স্কিন থাকতে পারে। তারপরে যেটি আমরা যদি এক্সামিনেশন করি, তারপরে রোগীর এই যে ডিপ শাইং রেসপিরেশন, যেটাকে আমরা কসমল ব্রিদিং বলি, রোগীর ঘন ঘন খুব ঘন ঘন শ্বাস প্রশ্বাস দেখা দেয় এবং এটি সুইটিশ এসিটোন ব্রেথ বলি, এটি সুইটিশ অডর বের হয়, মানে শ্বাস প্রশ্বাসের থেকে একটি মানে মিষ্টি গন্ধ বের হয়, সেটাকে মানে আমরা এসিটোন ব্রেথ বলি। তাহলে আর হলো যদি আমরা যদি সাইন আমরা এক্সামিনেশন করি, তখন দেখা যাবে রোগীর এই যে পালস যদি দেখি আমরা, টেইকার্ডিয়া থাকবে, ব্লাড প্রেশার কমে যাবে, হাইপোটেনশন, তারপর যেটি আমরা বললাম হাইপোথার্মিয়া, তারপরে স্কিন টার্গর, লস অফ স্কিন টার্গর, তারপর ডিহাইড্রেটেড থাকবে রোগীর, ড্রাই স্কিন, ড্রাই মাউথ, মিউকাস মেমেন গুলি ড্রাই হয়ে যাবে। তারপরে রোগীর যেটি আমরা যেটি অনেক সময় রোগীরা বলতেও পারে যে ঘন ঘন শ্বাস পায় না, আমরা এক্সামিনেশন করেও দেখবো যে তার যে চেস্ট ক্লিয়ার, তার আমরা যদি বুকের মধ্যে এক্সামিনেশন করে দেখি যে চেস্টে কোনো, কারণ আমাদের শ্বাসকষ্টের অনেক কারণ আছে, অ্যাজমার কারণে হতে পারে, এলবিএফ এর কারণে হতে পারে, নিউমোথোরাক্স থেকে হতে পারে, কিন্তু আমরা যখন ডিকে এর পেশেন্টের এই ডিকে বা যেমন রেনাল ফেইলিউর বা এই যে কোনো ধরনের ফেইলিউরে, বিশেষ করে রেনাল ফেইলিউর বা ইউরিমিক ব্রিদিং যেটা বলি, আরেকটা হলো এই ডিকেতে যে কসমল ব্রিদিং, অ্যাসিডোটিক ব্রিদিং যেটি, সেগুলিতে ডিপ শাইং রেসপিরেশন হয়, খুব দ্রুত শ্বাস নিতে থাকে, রেসপিরেটরি রেট অনেক বেড়ে যায় এবং খুব ডিপ রেসপিরেশন নেয়। কিন্তু যদি আমরা লাং এক্সামিনেশন করে অস্কালটেট করি, সেখানে কোনো ফাইন্ডিং পাবো না, লাং ক্লিয়ার কিন্তু রোগীর খুব শ্বাসকষ্ট হচ্ছে। তো এটি একটা ইম্পর্টেন্ট সাইন, বা ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করার জন্য এটা কি হার্টের কোনো সমস্যার কারণে হলো, নাকি মানে লাংস এর কোনো সমস্যা, নাকি মেটাবলিক কোনো কারণ। তো সেটা ক্লিনিক্যালি আমরা দেখবো যে লাংটি ক্লিয়ার থাকবে কিন্তু তার রেসপিরেটরি রেট অনেক বেশি এবং খুব গভীর শ্বাস প্রশ্বাস নেবে গভীর ভাবে। আর যেটি সাথে কোএক্সিস্টিং, আমরা যেহেতু বলছি যে ইনফেকশন একটি প্রিসিপিটিং ফ্যাক্টর, সেক্ষেত্রে তার যে ফিভার থাকতে পারে, চিলস, রাইগর, ইনফেকশনের যেসব ফিচার গুলি, কাফ থাকতে পারে, যদি কেউ রেসপিরেটরি ইনফেকশন থাকে সেগুলি থাকতে পারে। আর আরেকটি জিনিস আপনি জানতে চেয়েছিলেন যে রিস্ক ফ্যাক্টর, আমরা দুটি রিস্ক ফ্যাক্টরে প্রথম বারবারই বলেছি যে যদি কোনো কারণে ইনসুলিনের ডোজ মিস হয়, যদি যারা স্টাবলিশ ডায়াবেটিস, আবার আরেকটি বলেছি যে তার কোনো ইতিহাসে নাই, হঠাৎ করে ডিকি নিয়ে ধরা পড়তে পারে। আর যেটি একটি ইতিহাস দিবে যে সে ঠিকমতো ইনসুলিন নিচ্ছে না, অনেকদিন ধরে তার ইরেগুলার সে লাইফ লিড করছে, এই বিশেষ করে যারা বাচ্চাদের ক্ষেত্রে হয়, অথবা যাদের সাইকিয়াট্রিক প্রবলেম আছে, বা হয়তো একটা কোনো আশ্রয় কেন্দ্রে থাকে, অথবা অ্যাডাল্ট হোমে, এমন কোন জায়গায় যে নেগলেক্টেড পেশেন্ট, ওদের ক্ষেত্রে এটি বেশি দেখা দেয়। এর পাশাপাশি কিছু মেডিকেল কন্ডিশন, যেমন মায়োকার্ডিয়াল ইনফাকশন, স্ট্রোক, তারপরে প্যানক্রিয়াটাইটিস, তারপর সাবস্টেন্স অ্যাবিউজ যারা করে, বিশেষ করে অ্যালকোহলিজম বা ড্রাগ ইউজার, ওদের ক্ষেত্রে হতে পারে, ইয়েস কোকেইন, ওদের ক্ষেত্রে হতে পারে। তারপরে কিছু ড্রাগও এটা করতে পারে, যেগুলি ইনসুলিনের কাউন্টার রেগুলেটরি, যেগুলি বডিতে হাইপারগ্লাইসিমিয়া তৈরি করে, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ, থায়াজাইড করতে পারে, প্যান্টামিডিন করতে পারে, কিছু টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগও এটাকে প্রিসিপিটেট করতে পারে। কিন্তু মানে প্রথম মেজর ফ্যাক্টর হলো যে ইনসুলিনের ডোজ যদি কেউ মিস করে, এটা মানে আনকন্ট্রোল ডায়াবেটিস, 2 নম্বরে হলো ইনফেকশন। এই জন্য বারবার আমি এই দুইটার কথাই বলেছি, ওগুলি হলো মাইনর কিছু রিস্ক ফ্যাক্টর। তো আমরা তাহলে ইতিহাসে এগুলি বলবে, আর আমরা এই যে সাইনের মধ্যে যেগুলি বললাম, এই ধরনের টিপিক্যাল কিছু সাইন আমরা পাবো। আর আমরা যদি ইউরিন টেস্ট করি তার বেড সাইডে, সেখানে তার সুগার অনেক বেশি থাকবে, এবং ডিপ স্টিক টেস্ট করলে সেখানে আমরা বেড সাইডে কিটোন বডি আমরা পাবো। এটা একদম সিম্পলি আমরা ক্লিনিক্যালিও ডায়াগনোসিস করে ফেলতে পারবো। আরেকটি হলো আমরা এই যে কিছু বেড সাইড টেস্টের মাধ্যমেই
আমরা এই যে করতে পারবো। আরেকটি যেটি আর যেটি আরো মারাত্মক পর্যায়ে আস্তে 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 তার ডিসওরিয়েন্টেশন, ড্রাউজিনেস, এটা তার অল্টার্ড কনসিয়াস লেভেল, এমনকি পেশেন্ট মে কাম উইথ কমা, একেবারে আনকনসিয়াস হয়ে আসতে পারে, যে ডায়াবেটিক কমা নিয়ে একদম টোটালি কমাতে, কারণ এটা খুবই একটি গ্রেভ কন্ডিশন যেখানে রোগীর এই ধরনের সিরিয়াস কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। অনেক ক্ষেত্রেই রোগীর এই ধরনের মানে কমপ্লেন নিয়ে আসতে পারে। এটা বিশেষ করে হয় যারা একদম মানে প্রথমে আনডায়াগনোজ, সেক্ষেত্রে অনেক সময় একদম আনকনসিয়াস হয়ে আসতে পারে। আর যারা হয়তো মাঝে মাঝে হয়তো ইনসুলিন মিস করলো, সেক্ষেত্রে হয়তো এরকম আনকনসিয়াস হয় না, এর আগেই রোগী চলে আসে, হয়তো ইনিশিয়াল সাইন সিমটম নিয়েও চলে আসতে পারে। কারণ তাদের অনেক এই যে মানে হাইপারগ্লাইসিমিয়ার যে সিমটম গুলিও আবার দেখা দেয়, অনেক মানে ইনক্রিজ ইউরিনেশন, তার পলিইউরিয়া হয়, পলিডিপসিয়া হয়, ওগুলি যে হাইপারগ্লাইসিমিয়ার যে সাইন সিমটম সেগুলি থাকে। তো সে কারণে রোগীরা সহজেই চলে আসে। কিন্তু আনডায়াগনোজ ডায়াবেটিস মেলাটাস অথবা সাইকিয়াট্রিলি ইল পেশেন্ট, নেগলেক্টেড পেশেন্টদের ক্ষেত্রে পেশেন্ট মে কাম উইথ মানে অল্টার্ড কনসিয়াসনেস অথবা কমা নিয়ে আসতে পারে। ধন্যবাদ স্যার। স্যার, আমরা জানি যে এই রোগটির সূত্রপাত আসলে খুব দ্রুততার সাথে হয়। আপনি বলছিলেন যে ডায়াবেটিসের একটা অ্যাকিউট কমপ্লিকেশন হিসেবে আমরা ডিকেএ বা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসকে আমরা ফেস করি। তো স্যার, আপনার কথায় অনেকগুলো স্যার লক্ষণের কথা আপনি বলছিলেন, যেগুলোকে আসলে খুব সহজেই ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের ফিচার হিসেবে আমরা ধরে নিতে পারি এবং ডায়াগনোসিসে এটা আমাদেরকে খুব সাহায্য করে। কিছু বেডসাইড এক্সামিনেশনের কথাও বলেছিলেন স্যার। এছাড়া এর পাশাপাশি আর কি কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় কিনা এটার চিকিৎসার সুবিধার্থে, অথবা এটাকে আরো বেশি কনফার্মেটরি ডায়াগনোসিস করার জন্য? ধন্যবাদ। আমরা কিছু পরীক্ষা যেমন রুটিন কিছু করি, আমরা যেহেতু বলেছি ইনফেকশন একটি প্রিসিপিটেটিং ফ্যাক্টর, আমরা একটি কমপ্লিট যদি ব্লাড কাউন্ট সিবিসি যদি করি, সেখানে আমরা যদি কেউ ইনফেকশন থাকে, টোটাল কাউন্ট বেশি থাকবে, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থাকবে, আমরা একটা ইউরিনা আরএমই করলে সেখানে সুগার তো আমরা বেশি পাবোই, এর পাশাপাশি আমরা ওখানে কিটোন বডি পাবো, ডিপিস্টিকের মাধ্যমেও তো করবোই, পাশাপাশি আমরা যে ইউরিন রুটিন এক্সামিনেশন করলেও কিন্তু আমরা রুটিনলি ইউরিনে কিন্তু কিটোন বডি দেখা হয়। নর্মাল যে কোটে যে আমাদের এখন যে বিশেষ করে অটোমেটেড যে ইউরিন অ্যানালাইজার, সেগুলিতে কিন্তু সব প্যারামিটার চলে আসে। তারপরে আমরা দেখব ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, কারণ এখানে রোগীর মানে হাইপোভলিমিয়া তৈরি হয়, ডিহাইড্রেশন হয় সেখানে, এই জন্য ব্লাড ইউরিয়া নাইট্রোজেন লেভেল বেড়ে যাবে। এমনকি তাদের রেনাল ফেলিউর থাকতে পারে, একেআই ডেভেলপ করতে পারে ক্রিয়েটিনিন দেখিয়ে জন্য, সিরাম ক্রিয়েটিনিন মানে এটা মেবি হাই বেড়ে যেতে পারে। তারপরে সিরাম ইলেকট্রোলাইটস খুবই গুরুত্বপূর্ণ, এখানে ইলেকট্রোলাইটস এর ডিরেজমেন্ট হয়, হাইপোক্যালেমিয়া হতে শুরু করে হাইপোনাইট্রিমিয়া বা বিভিন্ন ধরনের মানে ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি হতে পারে, হাইপোক্যালসিমিয়া হতে শুরু করে। তাহলে ইলেকট্রোলাইটস খুব গুরুত্বপূর্ণ, আমরা বাইকার্বনেট লেভেল দেখব। তারপরে আমরা এছাড়া এখানে আরেকটি জিনিস আমি এখানে মিস হয়েছে আসলে, ডিকেতে আরেকটি খুব গুরুত্বপূর্ণ সিমটম যেটি একুট অ্যাবডোমেন নিয়ে আসতে পারে। এটা একটি মেডিকেল কন্ডিশন, মানে একুট অ্যাবডোমেন নিয়ে মেবি পেশেন্ট মে প্রেজেন্ট টু এ সার্জনের কাছে চলে যেতে পারে। এটি কিন্তু মানে মেডিকেল কজ, যেমন আমরা বলি যে ডিকে একটি যেমন, তারপরে একুট ইন্টারমিটেন্ট পরফাইরিয়া, আর এটা হলো মায়োকার্ডিয়াল ইনফাকশন ইনফিরিয়র এমআইতে একদম একুট অ্যাবডোমেন নিয়ে আসতে পারে। তো সেই জন্য আমরা কি হয় এখানে অ্যামাইলেজ লাইপেসটাও দেখি, কারণ রোগীর সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন থাকে। আবার প্যানক্রিয়াটাইটিস যেহেতু একটি অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর বা রিস্ক ফ্যাক্টর, সেই জন্য আমরা অ্যামাইলেজ লাইপেস দেখতে হয়, কারণ রোগী অনেক সময় অনেক ডিকের রোগী একুট অ্যাবডোমেন নিয়ে আসতে পারে। তো আমরা সেটা দেখবো। তারপর আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করব। তারপরে আমরা ইভেন ইউরিন এবং ব্লাড কালচার ইনফেকশন দেখার জন্য আমরা সেটি করব, একটা ইসিজি করব, চেস্ট এক্সরে করব, এবং এই যে যদি কেউ আনকনসিয়াস ড্রাউজিনেস, অল্টার্ড কনসিয়াসনেস নিয়ে আছে, সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান, তারপরে এমআরআই অফ দ্য ব্রেইন, এগুলিও করা লাগতে পারে। আর ব্লাড গ্লুকোজ আমরা কন্টিনিউ মনিটরিং লাগবেই, কারণ এখানে ব্লাড গ্লুকোজ লেভেল মোর দেন 200 মানে 250 মিলিগ্রাম পার ডিএল এর উপরে থাকে, প্রায় মানে 20-এর মানে 15 থেকে মোর দেন 15 থাকে, এখানে 15 মিলিমোল অথবা 250 মিলিগ্রাম পার ডি হাই ব্লাড মানে সুগার থাকে। আর আমরা এখানে কন্টিনিউ কিন্তু ব্লাড সুগার মনিটরিং করতে হয়। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আমাদের সাথে অনেক দর্শক যুক্ত আছেন। আমাদেরকে মোহাম্মদ এ এল মামুন প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত ডাক্তার ফজলে এলাহি খান স্যার। স্যারের কাছে আমার প্রশ্ন, শরীরের ওজন বেড়ে যদি যায় তাহলে ডায়াবেটিসের কি লক্ষণ
এর কোনো সমস্যা থাকে কিনা। অনেক সময় ডায়াবেটিস টেস্ট করার পরেও ডায়াবেটিস পাওয়া যায় না, কিন্তু কাটাছেঁড়া শরীরে কোনো সমস্যা দেখা দিলে যদি না শুকায় তাহলে কি বুঝবো? তিনি ধন্যবাদ। স্যার আরো আহ, ও আচ্ছা। জি স্যার। না, স্যার বলুন স্যার। আরেকটি, আচ্ছা ঠিক আছে, আমি এটার উত্তর দিয়ে নিই। যে উনি যেটি জি বলতে চাইছেন যে মানে অনেক ওজন বেড়ে যাওয়ার পরও ডায়াবেটিস করলে পাওয়া যায় না, আসলে সেক্ষেত্রে আমরা যে ওবেসিটি একটা যেহেতু রিস্ক ফ্যাক্টর, তো আমরা অনেক সময় শুধুমাত্র হয়তো ক্যাপিলারি ব্লাড সুগার দেখি, র্যান্ডম একটি দেখে অনেক সময় পুরোপুরি ডায়াবেটিসের ডায়াগনোসিস করা যায় না। কারণ ডায়াবেটিসে এখন কিন্তু আমরা যেমন ভাগ করি যে প্রি ডায়াবেটিস আর একটি হলো ফ্র্যাঙ্ক ডায়াবেটিস। বা প্রি ডায়াবেটিসের ভিতরে যেমন মানে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, যে তার শুধুমাত্র কেউ এমন হতে পারে যে ফাস্টিং ব্লাড সুগার বেশি থাকতে পারে। আরেকটিকে আমরা বলি আইজিটি, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, সেগুলিও কিন্তু ডায়াবেটিসের পূর্ব অবস্থা। এগুলিও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর ফর এই যে উনি বলছেন যে হিলিং হচ্ছে না বা আরো কার্ডিওভাস্কুলার রিস্কও বাড়িয়ে দেয় কার্ডিওভাস্কুলার ডিজিজে। তো সেক্ষেত্রে আমরা ওরাল যে গ্লুকোজ টলারেন্স টেস্ট, আমরা যেটি বলি যে সকালে আমরা প্রথমে খালি পেটে ফাস্টিং ব্লাড সুগার দেখবো, দেন আমরা 75 গ্লুকোজ খাওয়াই দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা পরে তার ব্লাড সুগার এবং করসপন্ডিং ইউরিন সুগার দেখে, যে ওজিটিটি আমরা বলি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, এটি করে কিন্তু আমরা ডায়াবেটিস ডায়াগনোস করতে পারবো। এর পাশাপাশি আমরা একটি HbA1c করি, এটি যদি মোর দেন 7% হয় তখনও আমরা ধারণা করি যে তার ডায়াবেটিস হতে পারে। তো সেক্ষেত্রে এটি অনেক সময় একটা সিঙ্গেল স্যাম্পল আমরা যদি জাস্ট সিবিজি করি, অনেক ক্ষেত্রে হয়তো ডায়াবেটিস ধরা যায় না। সেক্ষেত্রে যদি কেউ আর টাইপ 2 এর ক্ষেত্রে বা এই ওবেস, অনেক ক্ষেত্রে কিন্তু টিপিক্যাল সিমটম গুলি থাকে না, অনেক পরে যে ধরা পড়ে। এমনকি এমন হয় রোগীর অনেক জটিলতা দেখা দেওয়ার পরে যে ডায়াবেটিস ধরা পড়ে, যেমন নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি হয়ে গেছে। বিশেষ করে টাইপ 2 এর ক্ষেত্রে এরকম হয় যে তার ডায়াবেটিসও ধরা পড়লো, সাথে তার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি, তারপরে আইএসডি বা কার্ডিওভাস্কুলার ডিজিজ সবকিছু একবারে যখন ধরা পড়ে বা স্ট্রোক নিয়ে আসলো, তখন আমরা ব্লাড সুগার করতে যেয়ে দেখা গেল যে তার মানে ফুল ব্লোন ডায়াবেটিস ধরা পড়েছে। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, মোহাম্মদ মামুন সাহেবের আরেকটি প্রশ্ন ছিল যে স্যার, ক্রিয়েটিনিন আসলে কতটুকু হলে আমরা বুঝবো যে কিডনিতে জটিলতা আছে? এছাড়া স্যার, উনি আপনার প্রতি এবং আহ, পুরা নোয়াখালীবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন। উনি বলতে চেয়েছেন যে আপনি অনেক গরিব রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করে থাকেন। এবং তিনি তার পরিচয় হিসেবে দিয়েছেন উনি সম্পাদক কর্মচারী সমিতি 250 বেড নোয়াখালী জেনারেল হাসপাতাল। ধন্যবাদ মামুন সাহেব। আর স্যারের মতো এত বড় মনের একজন মানুষকে আমরা আমাদের মাঝে পেয়ে আমরাও আসলে কৃতজ্ঞ। আমরাও স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পুরো রাজটিভি টিমের পক্ষ থেকে। আশা করছি স্যার আপনি ওনার পরবর্তী প্রশ্নের উত্তরটা দিবেন, যে স্যার ক্রিয়েটিনিন ধন্যবাদ। কত হলে। হ্যাঁ, জি ধন্যবাদ স্যার। মামুন। আসলে চেষ্টা করি আমি আমার অবস্থান থেকে কিছু করার জন্য রোগীদের জন্য। কারণ যেহেতু ডাক্তার হওয়ার মানে যে আজন্ম লালিত স্বপ্ন নিয়ে যে মানব সেবার ব্রত নিয়ে যে চিকিৎসক হয়েছি, সেটি আমি তো চেষ্টা করব যে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য। তো মামুনের যে প্রশ্নটি যে ক্রিয়েটিনিন কত থাকলে আমরা, একটা মেল ফিমেলে মানে একটা ডিফারেন্ট ভ্যালু আছে। যেমন মেলের ক্ষেত্রে আমরা বলি 0.7 থেকে 1.4, আর ফিমেলদের ক্ষেত্রে আমরা বলি যে একটু লেভেল 1.2, আবার অনেক ক্ষেত্রে 1.3 বলে থাকি। আবার বাচ্চাদের ক্ষেত্রে একটু কম। আবার বয়সের সাথে সাথে কিন্তু 40-এর পরে প্রতি 10 বছরের জন্য ক্রিয়েটিনিন জিএফআর কমতে থাকে। তো সেই জন্য বয়স যত বাড়ে কিডনিরও কিন্তু বয়স বাড়ে, তখন কার্যক্ষমতা কমতে থাকে। তবে আমরা যদি ধরি স্ট্যান্ডার্ড মানে মেলের ক্ষেত্রে 1.4 পর্যন্ত নর্মাল, ফিমেলের ক্ষেত্রে 1.2, এটি হলো আমাদের নর্মাল ক্রিয়েটিনিন ভ্যালু। তবে এটি ধন্যবাদ স্যার। করে এইজ, সেক্স, বডি ওয়েটের উপর ডিপেন্ড করে। কারণ আমরা এখন মানে কারেক্টেড যেটি বলি যে ক্রিয়েটিনিন ভ্যালু, সেক্ষেত্রে আমরা এস্টিমেটেড জিএফআর দেখে, ক্রিয়েটিনিন শুধুমাত্র একটি সিঙ্গেল যে মানে ক্রিয়েটিনিন দিয়ে অনেক ক্ষেত্রেই কিডনি রেনাল ফাংশন এস্টিমেট করা যায় না। সেই জন্য আমরা এস্টিমেটেড জিএফআর করে অনেক সময় তার রেনাল ইম্পেয়ারমেন্ট আছে কিনা সেটি নির্ণয় করা যায়। জি স্যার, ধন্যবাদ স্যার। খুব সুন্দরভাবে আসলে বোঝানোর চেষ্টা করেছেন। আশা করছি মোহাম্মদ মামুন আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন, যে
আসলে ক্রিয়েটিনিনের মাত্রা কেমন হবে সেটি এজ রেট, তার বডি কন্ডিশন, তার ওবিসিটি আছে কিনা, এছাড়া তার বয়স কেমন সেটার উপর আসলে ডিপেন্ড করবে। তো স্যার আমরা আসলে কথা বলছিলাম ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের বিভিন্ন দিক নিয়ে। এবার স্যার আমরা চলে আসতে চাই চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের রোগী আসলে ইমার্জেন্সি ভাবে তাকে আমরা কি চিকিৎসা দিয়ে ম্যানেজ করব? ধন্যবাদ। এটি একটি খুবই মানে এ ব্যাপারে মানে মাথায় রাখতে হবে যে প্রথমেই যেটি আমি বলবো আমাদের যে জুনিয়র ডক্টরদের জন্য, যেটি এই যে মানে এটি আমরা যখনই এই ধরনের রোগী আসলে ইমিডিয়েট খুব ম্যানেজমেন্ট শুরু করতে হবে এখানে। কারণ আমরা তো এতক্ষণ বললাম যে সাইন সিমটমস এবং কিছু ল্যাবরেটরি টেস্টের মাধ্যমেই কিন্তু আমরা এটাকে ডায়াগনোসিস যখন কনফার্ম করব, দেন আমাদের কিন্তু এখানে দেরি করা যাবে না। আমরা এখানে কারণ এখানে কিন্তু ফ্লুইড এবং ইলেকট্রোলাইটস এর কিন্তু ইমব্যালেন্স হয়, কারণ প্রচুর ফ্লুইড রোগী ডিহাইড্রেটেড থাকে। সেই জন্য এখানে ইভেন ইন্ট্রাসেলুলার ফ্লুইড এবং এক্সট্রাসেলুলার দুই ধরনের ফ্লুইডে লস হয়। সেই জন্য আমরা বলি যে ইনিশিয়ালি আমরা যেমন নর্মাল স্যালাইন 3 লিটার আমরা নর্মাল স্যালাইন দিতে বলি একেবারে রানিং। দেন আমরা যখন ব্লাড সুগারও অ্যাট দ্য সেম টাইম আমরা ইনসুলিন ইনফিউশন পাম্পের মাধ্যমে দিতে পারি, অথবা যেখানে এই ফেসিলিটি নাই আমরা আইএম ইনসুলিন দিই, ঘন্টায় ঘন্টায় আমরা ইনসুলিন দিতে থাকি। এটা খুব গুরুত্বপূর্ণ। তার ব্লাড সুগার কমানো, সাইড বাই সাইড তার ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স করা। আমি এখন এটা বিস্তারিত যেমন একটা প্রোটোকল আছে, তো যেটি বলবো জি ব্রড স্যার। মানে যদি হেডিং আমি বলি ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স করা, কারণ খুবই গুরুত্বপূর্ণ। রোগী ডিহাইড্রেটেড, তার অনেক ফ্লুইড লস হয়ে যায় বোথ ইন্ট্রাসেলুলার এক্সট্রা সেলুলার। সেটার জন্য আমরা প্রথমে যেমন ইন্ট্রাসেলুলারের জন্য একরকম আর এক্সট্রা সেলুলারের জন্য আমরা এক ধরনের ফ্লুইড দিয়ে, যেমন নর্মাল স্যালাইন এবং ডিএ আমরা দুই ধরনের ফ্লুইড 3 লিটার করে, যে নর্মাল স্যালাইন আমরা প্রথমে দিব 3 লিটার, দেন ব্লাড এবং ব্লাড সুগারও আমরা দেখতে থাকবো, এবং সাথে সাথে ইনসুলিন তো চলতে থাকবে। যখন 15-এর নিচে চলে আসবে ব্লাড সুগার, দেন আমরা নর্মাল স্যালাইন থেকে সুইচ ওভার করবো ডিএ তে, মানে ডেক্সট্রোজিন অ্যাকোয়া 5% দিয়ে সেটাতে সুইচ ওভার করব। এবং সাইড বাই সাইড আমরা ইলেকট্রোলাইটস মনিটরিং করে কন্টিনিউ ইলেকট্রোলাইটস মনিটরিং, যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, পটাশিয়াম কম থাকলে সেটা হাইপোক্যালেমিয়ার কারেকশন করতে হবে। তারপরে যেটি আমরা তার ইনটেক আউটপুট চার্ট মেনটেন করা, তাহলে ব্লাড সুগার চার্ট যেমন আমরা মেনটেন করব, কারণ প্রতি ঘন্টায় ঘন্টায় ব্লাড সুগার মনিটরিং, ইনটেক আউটপুট চার্ট। তারপরে তার যেটি আবার আমরা আরটি যেটা করব, আমরা তাকে যেমন এখানে আমরা বলেছি যে একটা ইনফেকশন একটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর, সেক্ষেত্রে আমরা একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করে দিব, যে ব্লাড সেন্ড ফর বা ইউরিন সেন্ড ফর কালচার পাঠিয়ে দিয়ে আমরা একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করব। এর পাশাপাশি যদি তার শ্বাসকষ্ট থাকে, মানে সাপোর্টিভ ম্যানেজমেন্ট, তার অক্সিজেন ইনহেলেশন বা এই যে ক্যাথেটারাইজেশন, যদি আনকনসিয়াস থাকে তাকে ক্যাথেটার করতে হবে। মানে মোটামুটি আমরা সাপোর্টিভ ম্যানেজমেন্ট, আর এর পাশাপাশি হলো স্পেসিফিক ম্যানেজমেন্টে ফ্লুইড ইন ব্যালেন্স, ব্লাড সুগার ম্যানেজমেন্ট, এটি হলো মূল। আমরা যখন ব্লাড সুগার তার বিলো 15-এ চলে আসবে, তার ফ্লুইড ব্যালেন্সও ঠিক হয়ে গেছে, দেন আমরা স্লাইডিং স্কেলে ইনসুলিন আমরা সাবকিউটেনিয়াসে চলে যাব। আমরা তখন সাবকিউটেনিয়াস দিকে আমরা চেষ্টা করব তাকে নর্মাল গ্লাইসেমিয়াতে নিয়ে আসা, তার ব্লাড সুগারটাকে নর্মাল লেভেলের ভিতরে নিয়ে আসা। তো এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এখানে হলো ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স, এটি খুব ইম্পর্টেন্ট। কারণ এটি যদি আমরা ঠিকমতো ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু পেশেন্ট কিন্তু সার্ভাইভ করে যাবে। আর ব্লাড সুগার কন্ট্রোলের জন্য তো আমরা আমরা ইনসুলিন পাম্প অথবা ইনসুলিন মানে ইনফিউশন পাম্প অথবা আইএম আমরা ইনসুলিন দিতে থাকি, এবং ক্লোজ মনিটরিং অফ দ্য ব্লাড সুগার, ইনটেক আউটপুট চার্ট, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইনটেক আউটপুট চার্টের মাধ্যমে তার ফ্লুইড ব্যালেন্স হলো কিনা সেটি কিন্তু আমরা ইউরিন আউটপুটের মাধ্যমে বুঝতে পারবো। এছাড়া আমরা যেমন ওই যে যদি সোয়ান গ্যাস ক্যাথেটার থাকতো, আমরা তার যেগুলো ভেনাস প্রেশার বা এই মানে ভেনাস প্রেশার মাপতে পারলে হয়তো তার ফ্লুইড রিকোয়ারমেন্ট কেমন সেটা আমরা বুঝতে পারবো। এছাড়া আমরা ক্লিনিক্যালি কিন্তু ইউরিন আউটপুট দিয়ে, তারপর তার স্কিন কন্ডিশন, তার টাং এক্সামিনেশন করে মিউকাস মেমব্রেন গুলি ড্রাই নাকি ময়েস্ট সেগুলি দেখে ক্লিনিক্যালি তার স্কিন টার্গেট দেখে এগুলি আমরা কিন্তু আমরা ক্লিনিক্যালি অ্যাসেস করা যায় যে রোগীর ফ্লুইড ব্যালেন্স হয়েছে কিনা, তার ব্লাড প্রেশার বাড়বে, সবকিছু আস্তে আস্তে যে এই যে সিমটম গুলি ছিল, সাইন গুলি আস্তে আস্তে রিকভার হতে থাকবে পেশেন্ট। যদি কেউ আনকনসিয়াসনেস থাকে, আনকনসিয়াস থেকে আস্তে আস্তে তার কনসিয়াসনেস রিগেইন করবে। তো এইভাবে হলো আমরা ম্যানেজ করবো। ম্যানেজমেন্ট কিন্তু একটা প্রোটোটাইপ ম্যানেজমেন্ট আছে, প্রোটোকল দেওয়া আছে, তবে এটি
অনেক ক্ষেত্রে কিন্তু এসডিইউ সেটিং, এমনকি আইসিইউ সেটিং এর সেটআপও কিন্তু ম্যানেজ করা লাগে। অনেক ক্ষেত্রে পেরিফেরিতে অনেক ক্ষেত্রে কিন্তু এটি ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে টার্সিয়ারি সেন্টার অথবা আরো হায়ার সেন্টারে পেশেন্টকে রেফার করা লাগতে পারে, এটিও মাথায় রাখতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু পেরিফেরি লেভেলে কিন্তু, কারণ অনেক সময় অনেক ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি থাকে না, বিশেষ করে যেমন ইলেকট্রোলাইটস কিন্তু এখানে ঘন্টায় ঘন্টায় ইলেকট্রোলাইটস, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন বা সিরাম ক্রিয়েটিনিন, এই ধরনের অনেক কিছু কিন্তু তাকে কন্টিনিউয়াস মনিটরিং, কিটোন বডি দেখা, ইউরিনে কিটোন টেস্ট করা অনেক ক্ষেত্রেই পেরিফেরিতে সম্ভব হয় না, বিশেষ করে থানা লেভেলে। জেলা পর্যায়ে কিন্তু এখন মোটামুটি অ্যাভেলেবল এগুলি করা সম্ভব। তো এই ক্ষেত্রে মানে প্রম্পট ডায়াগনোসিস, এটি খুব ইম্পর্টেন্ট, যে একেবারে আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ইনিশিয়েশন অফ ট্রিটমেন্ট, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। না হলে কিন্তু পেশেন্ট কিন্তু খারাপ হয়ে যেতে পারে। স্যার, আসলে অনেক চমৎকার ভাবে আমরা শুনছিলাম ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস সম্পর্কিত আমাদের আজকের আলোচনা। স্যার, আমরা কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। স্যার, এই কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ হবার হাত থেকে প্রতিকার পেতে চাইলে বা এটা কিভাবে প্রতিরোধ করা যায় সে ব্যাপারে যদি আমাদের দর্শকদের জন্য আপনার কোনো পরামর্শ থাকে। ধন্যবাদ। এটি প্রতিরোধযোগ্য, কিন্তু আমি প্রথমে যখন কারণেও আমরা বলেছি, বা তাহলে সেখানে এটির প্রতিকার নিহিত রয়েছে। কারণ এটির মূল কারণই কিন্তু যে আনকন্ট্রোল ডায়াবেটিস। তো সেক্ষেত্রে এটি নিয়ে অবহেলা করা যাবে না। আমাদের রোগীরা অনেক সময় যারা ইনসুলিন প্রেসক্রাইব করা হচ্ছে, ওরা ইনসুলিন নিচ্ছে না, ডাক্তারের পরামর্শ ছাড়া ইনসুলিন বন্ধ করে দিয়ে অনেকে অনেক হার্বাল মেডিসিন নেওয়া শুরু করে। কেউ বলে যে আমি ইউনানি খাচ্ছি, আয়ুর্বেদিক খাচ্ছি। তারপর এই ধরনের মানে অবৈজ্ঞানিক, যেগুলি প্রমাণিত না, রোগীরা বিভিন্ন ধরনের গাছপালা, লতা পাতার রস খেয়ে থাকে, বিভিন্ন এগুলি চলতে পারে সাইড বাই সাইড, কিন্তু আপনি ইনসুলিনটাকে কন্টিনিউ করে এগুলি করেন, কিন্তু ইনসুলিন বন্ধ করে দিয়ে এটি টোটালি আমি মনে করি এটি অনুচিত। আপনার জীবনকে আপনি শঙ্কায় ফেলবেন না, কারণ এই ধরনের ইনসুলিনের বিকল্প এখন পর্যন্ত কিছু তৈরি হয়নি। যে যাদের ইনসুলিন লাগবে, ইনসুলিন ডায়াবেটিস মেলাইটাস, সেক্ষেত্রে কিন্তু ইনসুলিনের কোনো বিকল্প নাই। অনেকে অনেকভাবে বিভ্রান্ত করতে পারে বিভিন্ন অপপ্রচারের কারণে, কারণ আমাদের দেশে না, এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড এই ধরনের বিভিন্ন ট্রেডিশনাল মেডিসিন বলি বা অল্টারনেটিভ মেডিসিন, ওরা মানুষকে বিভিন্ন ধরনের মানে মানে এই প্রতারণা করার চেষ্টা করে। ইভেন এই যে আমরা আমাদের দেশে এখন দেখি যে সিকিডি রোগী, ডায়ালিসিস রোগীদেরকে বলা হচ্ছে যে স্টিম সেল থেরাপির নাম করে অনেক, ইভেন আমাদের অনেক ডাক্তাররা পর্যন্ত এই প্রতারণা করে যাচ্ছে যে স্টিম সেলের নাম করে, কারণ তার কিডনি ছোট হয়ে গেছে। সেখানে স্টিম সেল এখন পর্যন্ত কিন্তু এটি রিসার্চ পর্যায়ে আছে যে যে এখানে কিডনি সিকিডি ইএসআরডি হয়ে গেছে, এন্ড স্টেজ রেনাল ডিজিজ, রোগী ডায়ালিসিস আছে, তাকে কিডনিগুলি ছোট হয়ে গেছে, তাকে স্টিম সেল থিওরিটিক্যালি যে এটি হয়তো মানে যেটি থিওরিতে পসিবল যে স্টিম সেল দিলে হয়তো রেনাল সেলগুলি রিজেনারেট করে কিনা, নতুন করে নেফ্রন, কিন্তু এখন পর্যন্ত এটি এস্টাবলিশড হয়নি। তো আমি আমার উপদেশ থাকবে যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস প্রতিকার করতে হলে আপনাদেরকে দয়া করে যারা ইনসুলিন নিচ্ছেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ইনসুলিন বন্ধ করা যাবে না, বা কোনো অবহেলা করে ইনসুলিন বন্ধ রেখে আমি ওষুধ খেয়ে দেখবো, বা আমি ওই যে আরেকটি যেটি এখন যেটি আসছে আমাদের দেশে, ওই যে কিটো ডায়েট, যে একজন দর্শক প্রশ্ন করেছেন যে ঠিক আছে আমি ইনসুলিন নিব না, আমি কার্বোহাইড্রেট খাবো না, এরকম কিন্তু সুযোগ নাই। হয়তো কিছুদিন আপনি হয়তো হয়তো এরকম থাকতে পারে, কিন্তু যখন আপনার কিটোন বডি বা ফ্যাট ব্রেকডাউন শুরু হয়ে যাবে, তখন কিন্তু এই ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। তো সেই জন্য আমার অনুরোধ বা আপনাদের প্রতি উপদেশ থাকবে, আপনারা দয়া করে ইনসুলিন কোনো রকমেই বন্ধ করবেন না, যারা ইনসুলিন যাদেরকে প্রেসক্রাইব করা হয়েছে। আর যারা ইনসুলিন নিচ্ছেন না, ওদের ক্ষেত্রেও বলবো ওরা যেন ডায়াবেটিসটাকে একদম ওয়েল কন্ট্রোল, যেটা আমরা বলি খালি পেটে 7-এর নিচে, ভরা পেটে 10-এর নিচে রাখতে হবে। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, এই যে ইনফেকশন, কারণ আমরা জানি ডায়াবেটিস রোগীদের এমনি ওরা প্রন টু ইনফেকশন, ওদের শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। এই জন্য ওরা মানে পায়ের যত্ন নেওয়া বা এই ধরনের মানে মানে যেন শরীরে কোনো ইনফেকশন হলে এটা খেয়াল রাখা, কোনো অবহেলা না করা। জ্বর হলে যে ইনফেকশনের লক্ষণ কি, জ্বর, কাশি, সর্দি হতে পারে, শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে, তারপরে মানে শরীর ব্যথা হতে পারে, এই ধরনের কোনো সিমটম, ইনফেকশনের কোনো সিমটম দেখা দিলে এটা অবহেলা না করে ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে। কারণ যদি কেউ এই ধরনের কেউ আনকন্ট্রোল ডায়াবেটিস সাথে ইনফেকশন দুটি মেলে, তার কিন্তু এই ডিকে বা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এছাড়া আরো যে ব্যাকটেরিয়া, সেপ্টিসেমিয়া, সেপসিস ডেভেলপ করতে পারে। কারণ ডায়াবেটিস
রোগীদের যে কোনো ইনফেকশন থেকে, যেমন চেস্ট রেসপিরেটরি ইনফেকশন হলে সেখান থেকে নিউমোনিয়া হয়ে যেতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট হলে সেখান থেকে পাইলোনেফ্রাইটিস, এমনকি রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে। তো সেই জন্য আমি বলবো যে ডায়াবেটিসের ক্ষেত্রে আপনাকে ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন মেনে চলা, ডায়াবেটিসটাকে প্রপার টাইমলি খাবার দাবার, মানে খাদ্য গ্রহণ করা, টাইমলি ওষুধ সেবন, ইনসুলিন নেওয়া, এটি মানে ডিসিপ্লিন ওয়েতে চলা, তাহলেই কিন্তু আপনি সুস্থ জীবনযাপন, স্বাভাবিক মানুষের মতোই সুস্থ জীবনযাপন করতে পারবেন। এমনকি দেখা যায় যে ডায়াবেটিস রোগীরা অনেক বরং সাধারণ মানুষ থেকে অনেক বেশি, যারা ঠিক মতো নিয়ম কানুন মেনে চলে ওদের কিন্তু গড় আয়ু কিন্তু বেশি। তো সেই জন্য আমি বলবো আপনারা দয়া করে আপনাদের ডায়াবেটিসটি নিয়ন্ত্রণে রাখুন। ধন্যবাদ স্যার, অনেক বেশি ধন্যবাদ। আপনার এত ব্যস্ত সময় দিয়ে থেকে আমাদেরকে আপনি স্যার অনেকটা সময় দিয়েছেন এই মাঝরাত্রিরে, আর এত সুন্দর সহজ সাবলীল ভাষা আমাদের দর্শকদের কাছে আজকে বিষয়টিকে উপস্থাপন করার জন্য আবারও কৃতজ্ঞতা সমস্ত দর্শকদের পক্ষ থেকে। আর স্যার ব্যক্তিগতভাবে আমিও ভীষণ পছন্দ করি আপনার সাথে অনুষ্ঠান করতে। আমাদের পুরো রাজ টিভির পরিবারের পক্ষ থেকে আপনাকে স্যার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। স্যার আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই রাজ টিভির সাথে থাকবেন সবসময়। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। আপনাকেও ধন্যবাদ দিতে চাই। খুব সুন্দর অ্যাঙ্করিং আপনি করেন, এবং এর পাশাপাশি রাজ টিভির কলাকুশলী এবং হেলথ কেয়ার যারা আমাদের সায়েন্টিফিক পার্টনার, যে আমাদেরকে এই সুযোগগুলি করে দিচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। জি স্যার, শুভরাত্রি। দর্শক আপনারা দেখছিলেন হেলথ কেয়ার প্রেজেন্ট সুস্থ অসুস্থ আপনার পাশে অনুষ্ঠানটি 27তম পর্ব, পাওয়ার বাই ডায়াবেটিস অ্যান্ড ইনিটার, এবং সায়েন্টিফিক পার্টনার হিসেবে আজকে ছিল বরাবরের মতো হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনারা স্যারের আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস আসলে কতটা জটিল আকার ধারণ করতে পারে, একটি প্রাণঘাতী জটিলতা হিসেবে আসলে উপস্থাপিত হতে পারে যদি আপনার ডায়াবেটিক নিয়ন্ত্রণে না থাকে। এই জন্য স্যার বারবার বলছিলেন যে সুশৃঙ্খল সুনিয়ন্ত্রিত জীবনযাপন এবং যারা ইনসুলিন গ্রহণ করেন তাদের সময় মতো ইনসুলিন নেওয়া, সঠিক মাত্রায় ইনসুলিন নেওয়াটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা আমাদের অনুষ্ঠান থেকে যদি আসলে সম্যক ধারণা পেয়ে থাকেন এবং কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের আজকের আয়োজন সার্থক হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিতে চাচ্ছি। সকলে ভালো থাকবেন এবং এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে ভুলবেন না। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।